হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের 46 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি। এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। 46 নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে জীবনের জন্য বাতাস। খবরের কাগজে পাহাড়ে ওঠার একটা ছবি আজ দিদুমণি সঙ্গে নিয়ে এসেছেন। দিদুমণি ছবিটি দেখিয়ে জিজ্ঞেস করলেন, এরা কেমন পোশাক পরেছেন? পরাণ বলল, এদের প্রত্যেকের গায়ে মোটা পোশাক, পায়ে ভারী জুতো আর পিঠে কি একটা নলের মতো। দিদিমণি বললেন, উঁচু পাহাড়ের চূড়ায় বাতাস কমে যায়, তাই অক্সিজেনও কম থাকে, শ্বাস নিতে খুব কষ্ট হয়। পরাণ বলল, ওরা তাহলে উঁচু পাহাড়ে ওঠার জন্য সিলিন্ডারে ভরে অক্সিজেন গ্যাস সঙ্গে নিয়ে যায়। তাহলে দেখো, যারা পাহাড়ের চূড়ায় ওঠে তাদের গায়ের পোশাক কেমন হয়? তারা গায়ে মোটা পোশাক পরে, পায়ে ভারী জুতা থাকে আর পিঠে অক্সিজেন সিলিন্ডার গ্যাস বয়ে নিয়ে যায়। কেন তারা পিঠে অক্সিজেন সিলিন্ডার গ্যাস বয়ে নিয়ে যায়? কারণ পাহাড়ের উঁচু চূড়ায় বাতাসের পরিমাণ কমে যায়, তাই অক্সিজেনের পরিমাণও কমে যায়, আর তখন শ্বাস নিতে খুব কষ্ট হয়, তাই তারা অক্সিজেন সিলিন্ডার বয়ে নিয়ে যায়। একটা রুই বা কাতল মাছকে জল থেকে মাটিতে তুললে কি হয় বলো তো? মিতুন বলল, ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে যায়। গাছপালা ও প্রাণী সকলেরই জীবনের সঙ্গে অক্সিজেন জড়িয়ে আছে। আমরা শ্বাস নেবার সময় যে বাতাস নেই, তার অক্সিজেনটা আমাদের কাজে লাগে। তাই বাতাসে যদি দরকার মতো অক্সিজেন না থাকে তবে শ্বাসকষ্ট হয়। তাহলে দেখো, আমাদের প্রত্যেকের জীবনে অক্সিজেনের ভূমিকা বিশাল। মানুষের যেমন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, ঠিক তেমনি প্রাণীদের মানে কুকুর, বিড়াল, ছাগল, গরু, বাঘ, সিংহ, পশু পাখি, এমনকি মাছেদেরও কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়। ওই কারণেই কিন্তু যখন রুই কাতল মাছকে জল থেকে ডাঙায় তুলে নিয়ে আসা হয়, তখন কিন্তু তারা অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে মারা যায়। এসো আমরা বুঝে নেই বাতাসে অক্সিজেন থাকার প্রয়োজন কতটা। 1 নম্বরে বলেছে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ, সবুজ পাতায় গাছের খাবার তৈরি, পরিবেশে অক্সিজেন ত্যাগ। তাহলে দেখো, গাছেরা প্রথমে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, তারপরে সবুজ পাতায় তারা খাবার তৈরি করছে এবং তারপরে অক্সিজেন গ্যাস ত্যাগ করছে। মানে নিজেরা কার্বন ডাই অক্সাইড নিয়ে খাবার তৈরি করে অক্সিজেনকে ত্যাগ করছে। তারপরে বলেছে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ, গাছের শ্বাসক্রিয়া, পরিবেশে কার্বন ডাই অক্সাইড গ্যাস। আর গাছেরা যখন শ্বাসক্রিয়া করে তখন কিন্তু অক্সিজেন গ্যাস গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এরপরে 3 নম্বরে হয় প্রাণীর শ্বাসক্রিয়া। পরিবেশ থেকে অক্সিজেন গ্যাস গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আর প্রাণীরা মানে মানুষ, পশু পাখি, এরা কি করে? পরিবেশ থেকে অক্সিজেন গ্যাস নিচ্ছে আর নিজের শরীর থেকে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। ওপরের ছবিগুলি দেখো, নিচের ফাঁকা স্থান পূরণ করো। ক নম্বরে বলেছে 1 নং ও 2 নং ছক দেখে লেখো গাছ কিভাবে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগায়। এখানে দেখো আমি লিখে দিয়েছি, গাছ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সবুজ পাতায় গাছের খাবার তৈরি করে আর অক্সিজেন ত্যাগ করে। খ নম্বরে লিখে দিয়েছি 2 নম্বর ও 3 নম্বর ছকে কোথায় মিল বা অমিল দেখতে পাচ্ছ তা নিজেদের মধ্যে আলোচনা করে লেখো। 2 নম্বর ও 3 নম্বর ছকে দেখা যাচ্ছে গাছ ও প্রাণী শ্বাসক্রিয়ার জন্য অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। দিদিমণি বললেন, তাহলে দেখো, বাতাসে অক্সিজেনও আছে আবার কার্বন ডাই অক্সাইডও আছে।
এরপরে দেখো 47 নম্বর পৃষ্ঠায় বলেছে বাতাসের মধ্যে এত কিছু। দিদিমণি জিজ্ঞেস করলেন, একটা ভিজে কাপড় রোদের মধ্যে মেলে দিলে কি হয়? মিতালি বলল, কাপড়টা শুকিয়ে যায়। তখন ভিজে কাপড়ের অত জল কোথায় যায় বলো তো? ভিজে কাপড় শুকিয়ে গিয়ে তার জলটা বাতাসেই মিশে যায়। সাধারণত শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয়, কিন্তু বর্ষাকালে দেরি হয়। তাহলে আমরা যে জামা কাপড় ধুয়ে মেলে দিই, সেই ভিজে কাপড়ের জলগুলো কোথায় যায়? সব জল তো আর ঝরে মাটিতে পড়ে না। তাহলে সেই ভিজে কাপড়ের জলগুলো কোথায় যায়? এখানে তাই বলছে যে জলটা বাতাসের সঙ্গে মিশে যায়। এই কারণেই শীতকালে যেহেতু বাতাস শুষ্ক থাকে, মানে বাতাসে জলের পরিমাণ একেবারেই কম থাকে, তাই শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়। কিন্তু বর্ষাকালে যেহেতু বাতাসে জলের পরিমাণ থাকে, মানে বৃষ্টি হয়, তাই কিন্তু বর্ষাকালে জামা কাপড় শুকোতে দেরি হয়। এরপর দিদিমণি একটা শুকনো গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ ফেলে দিলেন। গ্লাসটা কিছুক্ষণ রেখে দিয়েই সবাই যা দেখছে তা বলতে বললেন। নীনা বলল, প্রথমে গ্লাসের গায়ে গুঁড়ি গুঁড়ি জল জমা হলো, তারপর গ্লাসের গা দিয়ে জল গড়িয়ে পড়ল। এই জলটা কোথা থেকে এলো? বাতাসের মধ্যে জলীয় বাষ্প মিশে আছে, যা আমরা খালি চোখে দেখতে পাই না। ঠান্ডা গ্লাসের স্পর্শে এসে তারা জলের ফোঁটা তৈরি করলো। তাহলে একটা শুকনো গ্লাসের মধ্যে যদি বরফ রেখে দেই, তাহলে কিছুক্ষণ পরে গ্লাসের পাশে জল দেখা যাবে। সেই জলগুলো কোথা থেকে আসে? আসলে বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্পগুলো গ্লাসে থাকা বরফের ঠান্ডার সংস্পর্শে এসে গ্লাসের পাশে পাশে জলের ফোঁটা তৈরি করে। এটা তোমরা বাড়িতে করে দেখবে। রেহানা বলল, পুকুর, নদী, সাগরের জল শুকিয়ে এই জলীয় বাষ্প বাতাসে আসে, তাই না দিদি? ঠিক বলেছ। আবার জলীয় বাষ্প ঠান্ডা হয়, তখন বাতাসে ভেসে থাকা সূক্ষ্ম ধুলোর কণার ওপর জলের ফোঁটাগুলো জমে, এইভাবে মেঘ তৈরি হয়। তাহলে মেঘ কিভাবে তৈরি হয়? পুকুর, নদী, সাগরের জল শুকিয়ে যে জলীয় বাষ্প তৈরি হয়, সেই জলীয় বাষ্পগুলো ওপরে উঠে ঠান্ডা হয়। তারপরে বাতাসে ভেসে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম, মানে ছোট ছোট ধুলোর কণার সাথে মিশে এবং মিশে গিয়ে জলের ফোঁটা তৈরি করে। আর সেই অনেক জলের ফোঁটা জমে গিয়েই মেঘ তৈরি করে, আর তারপর আবার সেই মেঘ থেকেই বৃষ্টি পড়ে। মিতালি বলল, কিন্তু এত ধুলোর কণা কিভাবে আসে বাতাসে? নানাভাবেই আসতে পারে। পাথর ভাঙার সময় তার গুঁড়ো বাতাসে মেশে, গাড়ি চললে, জোরে বাতাস বইলে, ধুলো ঝড় শুরু হলে, কয়লা ভাঙলে এরকম কণা বাতাসে মিশতে থাকে। বাতাসে জলীয় বাষ্প কমে গেলেও মাটির কণাও ধুলো হয়ে বাতাসে মিশে যায়। আর কি কি বাতাসে মিশে থাকে? লেপ তোশক বানানোর সময়, চটকলে পাটের দড়ি বস্তা তৈরির সময় তার রোয়া মিশে যায় বাতাসে। বিভিন্ন ফুলের রেণুও উড়ে বেড়াচ্ছে চারিদিকে। দিনের বেলা একটা বন্ধ ঘরের জানালার ফাঁক দিয়ে এক চিলতে আলো ঢুকলে এই গুঁড়োগুলোকে বাতাসে ভাসতে দেখা যায়। রাতে টর্চের আলো জ্বললেও এদেরকে দেখা যায়। তাহলে বাতাসের মধ্যে যে বিভিন্ন ধুলোর কণা থাকে, সেই কণাগুলো কোথা থেকে আসে? আমরা জানতে পারলাম যে পাথর ভাঙার সময়, গাড়ি চললে, জোরে বাতাস বইলে, ধুলো ঝড় হলে, কয়লা ভাঙলে, লেপ তোশক বানানোর সময়, চটকলে পাটের দড়ি বস্তা তৈরি করার সময়, এছাড়া ফুলের রেণু বাতাসে উড়ে বেড়ায়। এইভাবেই কিন্তু বাতাসে বিভিন্ন ধুলো ভেসে বেড়ায়। দিনের বেলা যখন ঘর অন্ধকার থাকবে আর যদি কোনো ফাঁক দিয়ে একটু আলো ঢুকে, তখন দেখবে অনেক ধুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে, যেটা তুমি এমনি সময় বুঝতে পারবে না। আবার রাতের অন্ধকারে যদি তুমি টর্চ মেরে দেখো, তখনও দেখবে অনেক ধুলো উড়ে বেড়াচ্ছে। দেখা যায় না এরকম আরও কিছু কি বাতাসে আছে দিদি? হ্যাঁ, বাতাসে থাকে নানান বর্ণহীন গ্যাস,
যাদের আমরা দেখতে পাই না। এখানে দেখো লেখা রয়েছে কোন কোন বর্ণহীন গ্যাস আমরা দেখতে পাই না। নিচের ছবিতে বাতাসে তাদের কোনটা বেশি কোনটা কম তা দেখানো হলো। যে গ্যাসের পরিমাণটা সবচেয়ে বেশি তার নাম কি? 1 নম্বর হলো নাইট্রোজেন। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, তখন তোমরা উত্তরে লিখবে নাইট্রোজেন। 2 নম্বর হলো অক্সিজেন। 3 নম্বর হলো জলীয় বাষ্প মানে জলের কণা। আর 4 নম্বর হলো নিষ্ক্রিয় গ্যাস। তাহলে বাতাসে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন, তারপরে থাকে অক্সিজেন, তারপরে থাকে জলীয় বাষ্প বা জলের কণা, তারপরে থাকে নিষ্ক্রিয় গ্যাস। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এতটাই কম থাকে যে সেটা এই ছবিতে দেখানো সম্ভব নয়। খুব কম পরিমাণে থাকে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। তবে এখন বিভিন্ন কারণেও কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। এখন এত পরিমাণে যানবাহন চলছে, মানে গাড়ি ঘোড়া চলছে, বিভিন্ন কলকারখানা থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসছে, গাছ কেটে ফেলা হচ্ছে, এছাড়া প্রত্যেকের বাড়িতে এসি ফ্রিজ চালানো হচ্ছে। এইসব কারণে কিন্তু বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দিনে দিনে বেড়ে যাচ্ছে আর অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এই কারণেই কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে। পাশের ছবিটা দেখো, বাতাসের মধ্যে থাকা উপাদান কোনটা কতটা তা বিভিন্ন রঙে দেখানো হয়েছে। তোমাদের বোঝার জন্য ছবিতে রং দেওয়া হলো। এখানে দেখো আমি বলেই দিলাম। এরপরে 48 নম্বর পৃষ্ঠায় বলেছে নাইট্রোজেন গ্যাস। এটাও আমাদের খুব দরকারি। বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকলেও উদ্ভিদ বা প্রাণীরা সরাসরি এটা নিতে পারে না। এছাড়াও বাতাসে আরও কিছু গ্যাস থাকে। তাহলে নাইট্রোজেন গ্যাসও কিন্তু আমাদের খুব দরকারি, কিন্তু আমরা বা উদ্ভিদরা সরাসরি নাইট্রোজেন গ্যাস বাতাস থেকে নিতে পারি না। আর কি কি গ্যাস থাকে বাতাসে এখানে বলেছে। আচ্ছা দিদি, সব জায়গায় বাতাসে এই উপাদানগুলি একই পরিমাণে থাকে? না, সব জায়গায় বাতাসে এই উপাদানগুলি একই পরিমাণে থাকে না। উপরের ছবিটি দেখে বলো তো কলকারখানা অঞ্চলের বাতাসে কী কী মিশে থাকতে পারে? পরাণ বলল, কলকারখানা থেকে বেরোনো ধুলো ধোঁয়া এসব মিশে যায় বাতাসে। এগুলো আসলে বাতাসের অবাঞ্ছিত উপাদান। তখন তাহলে বাতাসের উপাদানগুলোর পরিমাণের কিছু পরিবর্তন ঘটে যায়। এই যে কলকারখানা থেকে যে এত ধুলো ধোঁয়া বেরোচ্ছে, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। নিচের তালিকায় বাতাসে উপস্থিত কিছু পদার্থের নাম দেওয়া হলো। কোন ক্ষেত্রে এগুলোর পরিমাণ কম বা বেশি হতে পারে তা নিজেদের মধ্যে বলা বলি করে লেখো। বাতাসে থাকা কয়েকটি পদার্থের নাম আর কলকারখানা অঞ্চলে। এখানে দেখো 1 নম্বরে লিখেছি অক্সিজেন, কলকারখানা অঞ্চলে কম থাকবে। কার্বন ডাই অক্সাইড কলকারখানা অঞ্চলে বেশি থাকবে, আর ধুলোর কণা কলকারখানা অঞ্চলে বেশি থাকবে। তাহলে তো দিদি সব জায়গায় বাতাসে এই উপাদানগুলো একই পরিমাণে থাকে না। তুমি ঠিকই বুঝতে পেরেছো। স্থান বা সময় পাল্টে গেলে ওই উপাদানগুলির পরিমাণ পাল্টে যায়। গ্রামাঞ্চলে দেখবে কলকারখানার পরিমাণ কম, তাই সেখানকার বাতাস সবসময় শুদ্ধ থাকে, সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। আর শহরাঞ্চলে মানে শহরে যেখানে কলকারখানা বেশি থাকে সেইখানে ধোঁয়া ধুলোর পরিমাণ বেশি থাকে, তাই সেখানে অক্সিজেনের পরিমাণ কম থাকে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে। এরপরে 49 নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে, তোমার বন্ধুরা মিলে একটু খুঁজে দেখো কোন কোন জায়গা থেকে তোমাদের এলাকার বাতাসে অবাঞ্ছিত জিনিস মিশছে, সেই উৎসগুলোর নাম লেখো। কোন জায়গায় বাতাসে কি কি মিশছে? গাড়ি চলাচলের রাস্তায় মিশছে ধুলো ধোঁয়া, ফ্যাক্টরিতে মিশছে ধুলো ধোঁয়া, জ্বালানি কাঠ ও কয়লা থেকে মিশছে ধোঁয়া, আর উনুন থেকে মিশছে ধোঁয়া। এরপরে দেখো বলেছে, শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে
তোমাদের স্কুলে একটা পোস্টার আঁকার প্রতিযোগিতার আয়োজন করো। বিষয় নির্মল বায়ু ও প্রাণ। নিজেরাও বিষয় পছন্দ করো। এখানে তোমরা শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে তোমরা নিজেদের মতো এটি করবে। আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।